নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এই মুহূর্তে দাঁড়িয়েছি গুয়াহাটি প্র্যাকটিস গ্রাউন্ডের বাইরে, এবং আজকে ইস্ট বেঙ্গল দল তারা কিন্তু তাদের অনুশীলন কন্টিনিউ করছে আগামী উড়িষ্যা ম্যাচের জন্য। 28শে এপ্রিল গোয়ার ফাতর্দা স্টেডিয়ামে উড়িষ্যার এএফসির বিরুদ্ধে খেলতে নামবে ইস্ট বেঙ্গল দল, এবং তার আগেই কিন্তু জোর কদমে বলতে পারেন যে প্র্যাকটিস কিন্তু ইতিমধ্যেই চলছে। এবং আজকের যদি কথা বলি, আজকে অনুশীলনে কি হলো, আজকে থেকে কিন্তু ক্রমশ ইস্ট বেঙ্গল ম্যাচের যে বিল্ড আপটা সেটা কিন্তু শুরু হয়ে গেল। অর্থাৎ ইস্ট বেঙ্গল কিন্তু আজকে সিচুয়েশন প্র্যাকটিস শুরু করে দিল, এবং এরপর আমরা দেখতে পারবো যে ইস্ট বেঙ্গল দল তারা কিভাবে তাদের প্রথম একাদশ নামায় উড়িষ্যা ম্যাচে। এবং আপনারা জানেন যে মিগেল ফেরা তার কার্ড জনিত সমস্যায় কিন্তু তিনি উড়িষ্যা ম্যাচে থাকবেন না, এটা বললেই চলে। মিগেল ফেরার যে শুনানিটা সেটা কিন্তু আগামীকাল হবে, এবং সেখানে কি হতে পারে সেটাও অবশ্যই বলবো এই প্রতিবেদনে। এবং পাশাপাশি আজকে প্র্যাকটিস থেকে কিন্তু পজিটিভ বেশ কিছু আপডেটসও আছে ইস্ট বেঙ্গলের। চোট আঘাতে জর্জরিত থাকে অনেক সময় ইস্ট বেঙ্গল দল, এবং আপনারা জানেন যে ইস্ট বেঙ্গলের মাঝ মাঠের অন্যতম ভরসা মোহাম্মদ রাশিদ, তিনি কিন্তু বেশ কিছুদিন ধরে প্র্যাকটিস করছিলেন না, সাইড লাইনেই ছিলেন, রানিং করছিলেন। কিন্তু আজকে তাকে কিন্তু মূল দলের সঙ্গে অনুশীলন করতে দেখা গেল। প্রথমে তিনি ফিটনেস ট্রেনিং করেছেন ঠিকই, তারপরে একটুখানি রানিং করছিলেন, সাইড লাইনে প্র্যাকটিস করছিলেন। তারপরে যখন ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিস চলছিল তখন কিন্তু মাঝখান থেকেই দলে যোগ দেন মোহাম্মদ রাশিদ। এখন হয়তো বলতে পারেন যে একদম ফিটনেসের কাছাকাছি বা সম্পূর্ণ ফিট হওয়ার একেবারে কাছাকাছি চলে এসেছেন মোহাম্মদ রাশিদ, এবং গোয়া ম্যাচে কিন্তু তার খেলা নিয়ে অবশ্যই সম্ভাবনা আছে। যেখানে ইস্টবেঙ্গলের মিডফিল্ডে মিগেল ফেরার মতো ইম্পর্টেন্ট প্লেয়ার থাকছে না, সেখানে সাউথ ক্রেসপোর সঙ্গে জুটি যদি বাঁধতে পারেন মোহাম্মদ রাশিদ, তাহলে কিন্তু যে এই ডিফেন্সিভ মিডফিল্ডের জায়গাটা বা মিডফিল্ড অল টুগেদার সেটা কিন্তু অনেক বেশি কম্প্যাক্ট হবে। গত ম্যাচে আমরা সৌভিক চক্রবর্তীকে দেখেছিলাম সেই জায়গাটায় খেলতে সাউথ ক্রেসপোর পাশে, কিন্তু কোথাও না কোথাও সেই ধারাবাহিক পারফরমেন্সটা বা এই বছর ইস্টবেঙ্গল যেরকম ধারাবাহিক ফুটবল খেলছে মিডফিল্ডে, স্পেশালি মিডফিল্ড রিজিয়নে, সেখানে সৌভিক চক্রবর্তী হয়তো অতটা ভালোভাবে ফিট করতে পারছেন, এবং সেই কারণে মোহাম্মদ রাশিদের মতো প্লেয়ারের কিন্তু গুরুত্ব অনেকটাই বেড়ে যায়। এবং সবকিছু যদি ঠিকঠাক থাকে, এভাবেই প্র্যাকটিস চলতে থাকে, তাহলে কিন্তু মোহাম্মদ রাশিদ সেই ওড়িশা ম্যাচে কিন্তু স্টার্ট করতে পারেন সাউথ ক্রেসপোর পাশে। এবং পাশাপাশি আমরা যদি অ্যাটাকিং মিডফিল্ডের কথা বলি, যেখানে অবশ্যই মিগেল ফেরা তিনি থাকছেন না উড়িষ্যা ম্যাচে, চোটের কারণে নওরেম মহেশ সিং সিজন আউট হয়ে গেছেন। ক্রিয়েটিভ মিডফিল্ডের একটা অ্যাবসেন্স দেখা যাচ্ছে ইস্ট বেঙ্গলের এই অ্যাটাকিং মিডফিল্ড পজিশন বা নাম্বার 10 পজিশনে। সেখানে কিন্তু এডমন্ড লালরেন্ডিকা খেলতে পারেন, এটাই কিন্তু আজকে ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিস দেখে বোঝা গেল। অবশ্যই মিডফিল্ডে সাউথ ক্রিসপো, মোহাম্মদ রশিদ, এডমন্ড লালরেন্ডিকা খুব একটা খারাপ লাগছে না এই মিডফিল্ডের যদি ট্রায়োর কথা বলি। এবং পাশাপাশি যদি কথা বলতে হয়, ইস্টবেঙ্গল কিন্তু ডাবল স্ট্রাইকার ফরম্যাটেও যেতে পারে ওড়িশা এফসির বিরুদ্ধে, যেটা কিন্তু গত ম্যাচে আমরা দেখেছিলাম ব্যাঙ্গালোর বিরুদ্ধে। ফরমেশনটা হয়তো সেম থাকতে পারে 3-5-2, তিনটে ডিফেন্ডার, পাঁচটা মিডফিল্ডার এবং দুটো স্ট্রাইকার, সেরকমই কিন্তু একটা ফরমেশনে উড়িষ্যা ম্যাচেও নামতে পারে ইস্ট বেঙ্গল। সেখানে লেফট ব্যাকে অবশ্যই পিভি বিষ্ণু থাকতে পারে, রাইট ব্যাকে বিপিন সিং, যেরকম নিয়মিত তারা দুজনে কনসিস্টেন্ট ফুটবল খেলে যাচ্ছেন। এই উইং ব্যাক পজিশনটা খুব টাফ হয় দেখুন ফুটবলে, সমানে আপ ডাউন করতে হয়, কখনো ওভারল্যাপে যেতে হয়, কখনো ট্র্যাক ব্যাক করে নিচে আসতে হয় ডিফেন্সে হেল্প করতে করার সময়। তো এই দুটো পজিশন কিন্তু যথেষ্ট টাফ হয়, এবং টাফের থেকে বেশি বলতে পারি যে অনেক বেশি কিন্তু রিগারাস, পুরো মাঠ জুড়ে কিন্তু খেলতে হয়, এবং সত্যি কথা বলতে খুব টায়ারিং একটা পজিশন। এবং এই দুটো পজিশনে যেভাবে বিপিন সিং এবং পিভি বিষ্ণু সেট করে গেছে, সম্ভাবনা খুবই কম হচ্ছে যে তাদেরকে চেঞ্জ করবেন অস্কার বুজন। মিডফিল্ডের কম্বিনেশনটা তো আপনাদেরকে বললাম, ডিফেন্সে আবারও সেই কেভিন সিবি, আনোয়ার আলী এবং জিকসান সিং। কোথাও না কোথাও মোহাম্মদ রাকিবেরও খেলার একটা সম্ভাবনা আছে, বা ব্যাকআপ বলতে পারেন যে ব্যাকআপ হিসেবে কিন্তু রাইট সেন্টার ব্যাকে আমরা মোহাম্মদ রাকিবকেও দেখতে পারি। আনোয়ার আলী একটুখানি ধীরে চলো নীতিতে প্র্যাকটিস করছেন আপাতত। কেভিন সিবে, জিকসন সিং ফুল ফিট আছে, সেটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু আনোয়ার আলী মাঝে মাঝে তিনি প্র্যাকটিস করছেন, মাঝে মাঝে তিনি উঠে যাচ্ছেন। তার যে কুচকিতে যে চোটটা আছে বা যে টানটা লাগছে সেটা কিন্তু এখনো ভোগাচ্ছে, এবং স্পেশালি গ্রোইন ইনজুরি যেটা হয় বা কুচকির যে চোটটা হয় সেটা কিন্তু আহ, যদি রিকভার করতে হয়, হিল হতে হয়, সেটা কিন্তু সম্পূর্ণ রেস্টের মাধ্যমেই হিল করানো যায়। আলাদা করে কিন্তু কোনো এক্সট্রা ট্রিটমেন্ট বা প্র্যাকটিস করে কিন্তু বা রিহ্যাব করে কিন্তু আলাদাভাবে ঠিক করা যায় না এই গ্রোইন ইনজুরি। একেবারে রিকভারি যদি করতে হয় গ্রোইন ইনজুরি থাকে, তাহলে কিন্তু সম্পূর্ণ পরিমাণে রেস্ট দরকার, এবং একটু একটু করে কিন্তু রেস্ট নিয়ে আনোয়ার বলতে পারেন প্র্যাকটিসও করছে। এবং ম্যাচেও আপনার বিগত দুটো ম্যাচেও দেখতে পেয়েছেন আনোয়ার আলীকে সেই 55-60 মিনিট খেলানোর পরে কিন্তু উঠিয়ে নিয়েছেন কোচ অস্কার বুজেন। এভাবে আস্তে 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 একটুখানি রেস্ট দিয়ে দিয়ে যদি আনোয়ার আলী গ্রোইন ইনজুরিটা সারানো যায়, তাহলে কিন্তু লং টার্মে অনেকটাই কাজ দেবে এই ইস্টবেঙ্গল দলের ডিফেন্সে। এবং অবশ্যই যদি সেন্টার ফরওয়ার্ডদের কথা বলি, দুটো স্ট্রাইকার, সেখানে কিন্তু আমরা প্রথমবারের মতো দেখতে পারি ইউসুফ এজারি এবং অ্যান্টন সোবার্ককে। এটা কিন্তু অবশ্যই একটা ইন্টারেস্টিং ম্যাচ আপ হবে, দেখা যাক উড়িষ্যা ম্যাচে কি হয়। চার বিদেশি নিয়ে অবশ্যই ইস্টবেঙ্গল নামতে চাইবে তাদের প্রথম একাদশে, কিন্তু সেখানে যদি দেখতে যদি ধরুন যে রাশিদ ফিট হয়ে গেল,
তখন কিন্তু আবার কোথাও না কোথাও ওই অ্যাটাকিং ফ্রন্ট থেকে একটা বিদেশি কমাতে হবে। তো সেটাই অবশ্য দেখার কি হয় আলটিমেটলি। কিন্তু মাঝমাঠে সৌভিক চক্রবর্তীরও কিন্তু অপশন আছে। যদি মোহাম্মদ রশিদ ফুল ফিট না থাকে তাহলে হয়তো আমরা একটা ফুল অ্যাটাকিং লাইন আপ দেখতে পারি, যেখানে দুটো কিন্তু আমরা ফরেন সেন্টার ফরওয়ার্ড দেখতে পারি। বাট অবশ্যই আজকে প্র্যাকটিসে কিন্তু নানা ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিসে করালেন এবং কোচ নানান কম্বিনেশন চেক করে রাখলেন এবং নানান প্লেয়ারদেরও কিন্তু রেডি করে রাখলেন। ফর এক্সাম্পল যদি বলি, সৌভিক চক্রবর্তীকে মিডফিল্ডে তিনি রেডি করিয়ে রাখছেন, লেফট ব্যাক কিন্তু জয় গুপ্তাকে তিনি বলতে পারেন ব্যাকআপ হিসেবে রেডি রাখছেন, যদি দরকার পড়ে তো অবশ্যই নামানো যাবে। এরকম করে কিন্তু বেশ কয়েকজন প্লেয়ারকে ঝালিয়ে নিলেন কোচ। এবং আজকে সেই ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিসে কিন্তু কম্বিনেশন স্ট্রাইক হচ্ছিল ইস্ট বেঙ্গল, যে পারফেক্ট কম্বিনেশন বা পারফেক্ট প্লেইং ইলেভেন কি হতে পারে আগামী উড়িষ্যা ম্যাচের জন্য। তো অবশ্যই চোখ থাকবে আমাদের ইস্ট বেঙ্গলের এরকম ট্রেনিং সেশনে, এবং অবশ্যই ইস্ট বেঙ্গল রিলেটেড সমস্ত আপডেট, মোহনবাগান রিলেটেড সমস্ত আপডেট আপনারা অবশ্যই পেয়ে যাবেন রেফ স্পোর্টস বাংলা পর্দায়। তাই চোখ রাখতে ভুলবেন না। এরকম ইস্ট বেঙ্গল আপাতত তো রোজই প্র্যাকটিস করছে, উড়িষ্যা ম্যাচের আগে অবধি আমাদের নজর থাকবে ইস্ট বেঙ্গলের উপরে। এবং পাশাপাশি 27 এপ্রিল থেকে কিন্তু মোহনবাগানও তাদের অনুশীলন শুরু করছে। তো এই দুই দলের প্রতিবেদন পাওয়ার জন্য আবারও যেরকমটা বললাম, রেস স্পোর্টস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং অবশ্যই বেল আইকনটা ক্লিক করে নেবেন, যাতে আপনারা সমস্ত নোটিফিকেশন পেয়ে যান সবার প্রথমে। এবং আজকে প্র্যাকটিস থেকে এতটাই। ইস্ট বেঙ্গল 1.5 ঘন্টার মতো একটা অনুশীলন করেছে। প্রথমে একটুখানি ফিটনেস বলুন, তারপরে একটুখানি রানিং, একটুখানি নিজেদের মধ্যে পাসিং, তারপরে মোস্ট অফ দ্য টাইম ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিস, যেখানে অবশ্যই অস্কার ভুজন তার সেরা কম্বিনেশনটা কিন্তু বেছে নেওয়ার একটা চেষ্টা করলেন। তো আজকের ভিডিওটা এতটাই। অবশ্যই জানাবেন কমেন্টে যে প্রতিবেদনটা কেমন লাগলো আপনাদেরকে। এবং আবারও জানাই অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। আপনাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।